আসসালামু আলাইকুম। সবাইকে রিফার সোশ্যাল স্টুডিওতে আমন্ত্রণ। শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হলেন কাণ্ডারি। তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে। এই বিষয়টা নিয়েই আমরা আজকে আলোচনা করার জন্য একজন বিশেষজ্ঞকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত করেছি। তো আগে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভালো নেই প্রাথমিকের শিক্ষকরা। তো যেহেতু শিক্ষকরাই হচ্ছেন আমাদের, যখন আমরা পরিবারে থাকি তখন আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু পরিবারের পরে আমরা প্রথম পর্যায়ে কিন্তু যাই প্রাইমারি শিক্ষকের কাছে। তো প্রাইমারি শিক্ষকেরা কেমন আছেন সেই সম্পর্কে জানবো, এবং কে আহ, আমরা আমাদের যে আজকে স্টুডিওতে অতিথি আছেন তিনিও আমাদেরকে জানাবেন কিভাবে কি করলে ওনারা কি কি সমস্যা ফেস করছেন, এটা নিয়ে তিনি অনেক লেখালেখিও করছেন। তো আমরা আর আপনাদেরকে অপেক্ষায় রাখবো না, আমাদের যিনি অতিথি আছেন তাকে আমরা স্টুডিওতে যুক্ত করছি। আমাদের আজকের অতিথি হচ্ছেন প্রফেসর মোহাম্মদ আলী আক্কার সোহেল, অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ধন্যবাদ আপনাদেরকে, রিফাত স্টুডিও, সোশ্যাল স্টুডিও। আমরা একটু আপনার মিউট ছিলেন, আবার আরেকবার যদি বলতেন। আমি আসলে ভালো আছি। ভালো লাগতেছে যে আমরা এমন একটা বিষয়ে কথা বলছি যাদের মাধ্যমে কিন্তু আমাদের জীবনের হাতে করি, যাদের পরিশ্রমে, যাদের শ্রমে কিন্তু আজকে আমাদের আমি হয়ে ওঠা, সেই মানুষদের নিয়ে আমরা যারা কথা বলার যে সুযোগ পেয়েছি সেজন্য আসলে ভালো আছি। আর ভালো লাগছে যে আপনার স্টুডিও এমন একটা বিষয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, যে আপনি অনেক ব্যস্ত থাকার পরেও আমাদের স্টুডিওকে সময় দিয়েছেন। মানে এই যে একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, আমি খুব রিসেন্টলি দেখতে পাচ্ছিলাম যে ফেসবুকে বলেন বিভিন্ন জায়গায় আপনার লেখা পত্রিকাতেও এসেছে। তো সেখানে আপনি লিখেছেন যে সামাজিক অস্থিরতা বা এই যে শিক্ষকরা প্রাইমারি আপনার আপনার লেখা থেকেই আমার এই টপিকসটা নেওয়া বিষয়টা, যে ভালো নেই প্রাথমিকের শিক্ষকরা। তো আপনি যেহেতু বলছেন যে প্রাথমিকের শিক্ষকরা ভালো নেই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সামাজিক অস্থিরতা, চাটুকারিতা এবং দালালি, তারপরে অসগ্ন অসগ্ন মানে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আপনি বিভিন্ন ফোরামে লিখছেন এবং কথা বলে যাচ্ছেন। তো হঠাৎ করে আপনার এই প্রাইমারি শিক্ষকরা ভালো নেই এই বিষয়টা নিয়েই কেন আপনার কথা বলার ইচ্ছে হলো আসলে, বা লেখালেখি করছেন এত বেশি? হ্যাঁ, ধন্যবাদ। আসলে সত্যিকার অর্থেই আপনি ঠিকই বলেছেন যে আমি কেন এই বিষয়টাকে চয়েস করলাম, এই চয়েস করার পিছনে বা আমার উদ্দেশ্যটা কি। আমি যদি একটু পিছনে যাই, আমি মূলত আমি যে লেখালেখি করি বা বিভিন্ন ফোরামে কথা বলি, সে সব জায়গাতে কিন্তু আমার একটা ফিলোসফি বলেন বা দর্শন বলেন একটা কাজ করে, যে আমি সামাজিক অসঙ্গতি, সামাজিক যে অস্থিরতা, বৈষম্য, চাটুকারিতার বিরুদ্ধে কথা বলা, ধার্মিকতার বিরুদ্ধে কথা বলা, এসব বিষয় কিন্তু আমাকে সবসময় নাড়া দেয়। এগুলো হচ্ছে আমার মূলত আলোচনার বিষয়, এবং এই আলোচনাকে কেন্দ্র করে কিন্তু আমি সামনে হাঁটতে চাই। আমি বেশ অনেক বছর ধরে লক্ষ্য করছি যে প্রাথমিকের যারা শিক্ষক, যাদের মাধ্যমে আমাদের জীবনের শুরু, যারা হচ্ছে আমাদের বাতিঘর, যাদের দেখে আমরা আলো পাই, সেই মানুষগুলা সামাজিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে বিভিন্নভাবে কিন্তু আজ পর্যদস্ত। আমরা যদি একটু ভাবি, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত মানুষের যে শ্রেণী বিভাজন আমাদের সমাজে, সেই ক্ষেত্রে প্রাথমিকের শিক্ষকেরা কোন শ্রেণীতে পড়েন? সামাজিকভাবে শিক্ষকের মর্যাদা কিন্তু অনেক বেশি। আমরা যদি কোরআনের কথাই চিন্তা করি, কোরআনের প্রথম বক্তব্য হচ্ছে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। শিক্ষকের আক্ষরিক অর্থে অনেক সম্মান, অনেক মূল্যায়ন, অনেক মর্যাদার। শিক্ষকতা পেশা একটা নেশার মতো। শিক্ষকতা পেশার মাধ্যমে পেট চালানো হবে বা রুজি রোজগার হবে, সেটা কিন্তু মুখ্য বিষয় না। কিন্তু কার্যত যারা শিক্ষক তারাও তো মানুষ, তারাও কিন্তু এই সমাজেরই লোক। আমরা যদি একটু ভাবি, আমাদের প্রাথমিকের শিক্ষকরা কি ভালো আছেন? প্রাথমিকের শিক্ষকের জীবন শুরু হয় গ্লানি দিয়ে,
প্রাথমিকের শিক্ষকের জীবন শুরু হয় অস্থিরতার মধ্য দিয়ে। একজন গ্রাজুয়েট ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলেরা কিন্তু আজকে প্রাথমিকে আসছে, কিন্তু আমরা কি পারছি তাদেরকে সেই মূল্যায়ন করতে, সেই মর্যাদা দিতে? আজকে যদি আমরা বেতন স্কেলের কথাই চিন্তা করি, বেতন স্কেলে তাদের অবস্থান কোথায়? আমরা যদি পারিপার্শ্বিক সুযোগ সুবিধার কথা চিন্তা করি, সেই সুযোগ সুবিধাই বা কোথায়? সামাজিক মর্যাদার কথাই বলি, শিক্ষকের মর্যাদা অনেক বেশি। শিক্ষকের জন্য বাদশাহ আলমগীরের ছেলের যে পানি, পায়ে পানি দেওয়া, এসব অনেক কিছু আমরা জানি। কিন্তু যদি পেটে ভাত না থাকে, পেটের যদি শান্তি না থাকে, তাইলে কিন্তু অনেক কিছু কিন্তু নিষ্ফল হয়ে যায়। আমাদের বর্তমান সময়ের বাজারের ঊর্ধ্বগতি, সামাজিক অস্থিরতা, জিনিসপত্রের দাম, একজন প্রাথমিকের শিক্ষক তার সন্তানাদির লালন পালন করা, চিকিৎসা ব্যয় বহন করা, সার্বিক পরিস্থিতিতে কিন্তু আজকে পর্যদস্ত। আজকে যদি আমরা গ্রামে যাই, আমরা যদি প্রাথমিক স্কুলে যাই, শিক্ষকের চেহারাকে জীর্ণ শীর্ণ দেখি। এর কারণটা কি? এর একমাত্র কারণ হচ্ছে কি, তারা মর্যাদা পাচ্ছে না ভূমিকা অনুযায়ী। একজন শিক্ষকের যে ভূমিকা আছে, যে একজন শিক্ষকের যে যোগ্যতা আছে, সেই অনুযায়ী কিন্তু সম্মান পাচ্ছে না। লেনিন কিন্তু একজন একটা কথা বলছিলেন যে সমাজ পরিবর্তন করতে হলে প্রথমত মানুষ পরিবর্তন করতে হবে। আর মানুষটা পরিবর্তন করবে কে? পৃথিবীতে জন্ম নেওয়ার পর একটা মানুষ শিশু থাকে, পরিবারে সে লালিত পালিত হয়। সেই ছোট্ট শিশুটাকে সামাজিক জীব হিসাবে যিনি পরিণত করেন, যার কাঁধে সেই গুরু দায়িত্ব থাকে, সে হচ্ছে প্রাথমিকের শিক্ষক। প্রাথমিকের শিক্ষকের দেখানো পথ দিয়ে কিন্তু একজন শিশু আগামীর স্বপ্ন দেখতে শুরু করে, আগামীর বাংলাদেশ দেখতে চায়, আগামীর পৃথিবী দেখতে চায়। আর সেই মানুষগুলোকে নিয়েই তো আমাদের লিখতে হবে, সেই মানুষের পক্ষেই তো কথা বলতে হবে, কারণ তারাই তো আমাদের আদর্শ, তারাই তো কিন্তু আমাদের আশীর্বাদ। তাদের মানে এই যে ফলাফলই কিন্তু আজকের আমরা। আর তাদের যদি না ভাবি, তাহলে কিন্তু আমাদের দায় থেকে যাবে। আমাদের কিন্তু মিনিমাম দায় সুদের যে প্রত্যাশা, যে মিনিমাম দায় সুদের যে আকাঙ্ক্ষা, সেই থেকেই মূলত প্রাথমিকের শিক্ষকদেরকে নিয়ে আমার এই লেখার ইচ্ছেটা জাগে। কারণ আমরা যখন দেখি আমাদের বন্ধু বান্ধব, আমাদের সিনিয়র, আমাদের জুনিয়র, যে বা যারাই প্রাথমিকে আছেন, সে পরিবারের হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, কিন্তু কেউ আজ ভালো নেই। যখন আপনার বাজারে আলুর কেজি 120 টাকা হয়, আর সেই প্রাথমিকের শিক্ষকের চাকরি জীবন যদি 11,000 টাকা দিয়ে শুরু হয়, সর্বসাকল্যে 17,000 টাকা বেতন পায়, সেই প্রাথমিক শিক্ষক মাস শেষে কিভাবে ভালো থাকতে পারে? টমেটোর কেজি যেখানটায় 140 টাকা, একটা লুঙ্গি কিনতে 700-800 টাকা লাগে। একজন প্রাথমিকের শিক্ষক চাইলে খালি পায়ে চলতে পারে না, তাকে মিনিমাম একটা বাটার জুতা কিনতে হয়। সেই জুতাটা কিন্তু আজকে 1,000 থেকে 1,200 টাকা। একটা ওষুধ কিনতে গেলেও কিন্তু ওষুধের দাম অনেক বেশি। সেই বেঁচে থাকার তাগিদে, মানসিকভাবে সুস্থ থাকার তাগিদে, শারীরিকভাবে সুস্থ থাকার তাগিদে সে মানে আজকে একবারে জীবন মরণ ঝুঁকির মধ্যে আছে, জীবন মরণ যন্ত্রণার মধ্যে আছে। যার কারণে, যেহেতু আমি প্রাথমিকের শিক্ষকেরই এক সৃষ্টি, প্রাথমিকের শিক্ষকের মধ্য দিয়ে আজকের আমার এই অবস্থান, সেই দায় থেকেই মূলত প্রাথমিকের শিক্ষকদেরকে নিয়ে ভাবছি। এবং আমরা চাই প্রাথমিকের শিক্ষকরা যদি সবচেয়ে বেশি সম্মান পায়, তাইলেই বাংলাদেশ আগামীর সুন্দর বাংলাদেশ হবে, স্বপ্নিল বাংলাদেশ হবে। খুবই এই কারণে থেকে সুন্দর কথা বলেছেন স্যার। খুব ভালো একটা কথা শুনছিলাম, আপনি বলছিলেন যে প্রাইমারির শিক্ষকেরাই আজকের আমিটাই হচ্ছে আমাদের এই প্রাথমিকের শিক্ষকরাই আমাদেরকে তৈরি করেছেন। তো এখানে একটু যুক্ত করতে যাচ্ছি, আমি নিজেও কয়েক বছর প্রাইমারি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছিলাম। তখন আমার হয়তো বা ফাইন্যান্সিয়াল ফ্যামিলিগত ভাবে আর্থিক সমস্যা ছিল না দেখে আমি খুব সুন্দরভাবে চালিয়ে যেতে পেরেছি। কিন্তু সেই সময় একটা সমস্যা আপনার সাথে শেয়ার করছি যে সেই সময় একজন আমি মহিলা, আমাদের দেশে তো আমরা হচ্ছে কর্তা আমাদের সংসারটাকে চালিয়ে নিয়ে যান, মানে যুবকরাই হচ্ছে সংসারটা চালিয়ে নিয়ে যায়, কন্যারা অবশ্যই আমরা মেয়েদেরকে ছোট করছি না, মেয়েরা তো আর আছেই, এখন নারীর অবদান সব জায়গায় অনেক বেশি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সাথে আমার এক শিক্ষক স্যার ছিলেন, যিনি বলছিলেন যে যে বেতনটা আমাদেরকে স্কুলে, প্রাইমারি স্কুলে দেওয়া হতো, সেই বেতনটা দিয়ে স্যারের দুই সন্তানকে নিয়ে স্যারের সংসার চালাতে অনেক কষ্ট হতো। তো তার কিছুদিনের মধ্যেই স্যার হঠাৎ করে পারিবারিক স্কুলেরও বিভিন্ন ম্যানেজমেন্টের চাপ ছিল, বিভিন্ন ব্যস্ততায় সবকিছু মিলিয়ে হঠাৎ করে তিনি স্ট্রোক করে হঠাৎ রাতে মারা যান। কিন্তু তার স্ত্রী ছিলেন গৃহিণী। তো এই যে সেই ক্ষেত্রে তার পরিবারের যে একটা অবস্থা চলে এসেছে, তো এই জিনিসগুলো আসলে আমরা কিভাবে সমাজে মানে সচেতনতা বৃদ্ধি করতে পারি যে এই শিক্ষকরা যাতে তাদের একটা
তাদের যদি কিছু হয় কখনো বা তাদের পরিবারকেও যাতে আমরা একটা সাপোর্ট দিতে পারি, সেই ক্ষেত্রে কি আমরা কোনো কিছু করতে পারি কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে হচ্ছে কি, এটা তো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে আর হয়তো আরেকটু একজনকে বলে নেই, সবাই যারা রিফার সোশ্যাল স্টুডিও দেখছেন এবং আর সৈয়দ সাহেবকেও বলবো যে রিফার সোশ্যাল স্টুডিওর প্রোগ্রামটা আমরা সচেতনতা বৃদ্ধিতেই কাজ করে যাচ্ছি। আমরা অটিজম, মানসিক স্বাস্থ্য এবং সমাজের বিভিন্ন নানা ইস্যুস নিয়েই কাজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের এই স্টুডিওতে যাতে আমরা ভালো ভালো আরো কাজ করতে পারি, আপনারা যদি প্রোগ্রামটা শেয়ার করে এবং দেখে আমাদের বিভিন্ন কমেন্টস এর মাধ্যমে আপনারা যুক্ত হতে পারেন আমাদের সাথে, কমেন্টস করেন, তাহলে যেহেতু আহ, আপনারা সহজে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্যারদেরকে এত সহজে নিশ্চয়ই পাবো না আমরা চাইলেই। তো উনি যেহেতু ব্যস্ত সময়ের মাঝখানেও আমাদেরকে সময় দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কমেন্টস এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে ওনার কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, বা যারা প্রাইমারি শিক্ষক আছেন তারাও যদি এই প্রোগ্রামটি এখন দেখে থাকেন, তাহলে কিন্তু কমেন্টস করতে পারেন, তাহলে উনি সরাসরি উত্তরটা দিয়ে দিবেন। হ্যাঁ, আপনি ক্যারিয়ার। থ্যাংক ইউ। আপনি যা বলছিলেন, বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তো একজন শিক্ষকের জন্য, একজন শিক্ষক পরিবারের জন্য চাইলে কিছু করা যায়, কিন্তু আমরা যে জিনিসটা চাচ্ছি বা আপনার এই চ্যানেল যে জিনিসটা চাচ্ছে, যে সব ক্ষেত্রে একটা সচেতনতা তৈরি হোক, সব ক্ষেত্রে একটা জাগরণ তৈরি হোক, যে জাগরণটা হবে সামষ্টিক। ব্যক্তিগতভাবে হয়তো আমরা কাউকে সহযোগিতা দিতে পারবো, কারো পাশে থাকতে পারবো, কাউকে সম্মান দেখাতে পারবো, কিন্তু আমরা চাই সম্মানটা হোক সামষ্টিকভাবে, সম্মানটা হোক জাতিগতভাবে। কারণ একার পক্ষে তো সবকিছু হবে না, সেই সম্মানটা আসতে হবে সর্বোচ্চ পর্যায় থেকে। যার কারণে মূলত আমরা প্রাথমিক শিক্ষকদেরকে দেখতে চাই। আমরা যদি একটু পিছনে থাকাই, পৃথিবীর বিভিন্ন দেশ যেমন লুক্সেমবার্গ, জার্মান, ফ্রান্স, এইসব দেশে কিন্তু প্রাথমিক শিক্ষকদের সম্মান অনেক বেশি। আমরা যদি আমাদের নিকটবর্তী দেশগুলোর দিকে দেখি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, এই সমস্ত দেশগুলোতেও কিন্তু শিক্ষকের মর্যাদা অনেক বেশি। কিন্তু ইভেন আমাদের মিয়ানমার বলেন, নেপাল বলেন, তাদেরও কিন্তু আমাদের চেয়ে অবস্থান বেশি। আমাদের একজন শিক্ষকের গড় বেতন হচ্ছে $170। সেটা কিভাবে একজন শিক্ষক সেই $170 মধ্য দিয়ে একটা মাস চালাতে পারে, সেখানটাই কিন্তু একটা প্রশ্ন। আর এই শিক্ষকের হাতে গড়া সন্তানরা আজ অনেক বড়, অনেক বড় অফিসার, অনেক বড় আমলা, অনেক বড় কর্মকর্তা, কিন্তু তাদের কলমের খোঁচাই কিন্তু আজকে শিক্ষকের সম্মান ফিরে পেতে পারে, শিক্ষকের সম্মান উচ্চাসনে আসতে পারে। কিন্তু কোথায় যেন গ্যাপ, কোথায় যেন একটা আক্ষেপের জায়গা রয়ে গেছে, যে কেন যেন শিক্ষকের মর্যাদা দিতে আমরা কুণ্ঠাবোধ করি, কেন যেন আমরা দ্বিধান্বিত হই। এই ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, পলিসি লেভেল থেকে, অর্থাৎ সরকারের উচ্চ পর্যায় থেকে ধারাবাহিকভাবে কিন্তু একেবারে মাঠ লেভেল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শিক্ষকের মর্যাদা নিশ্চিত করতে হবে। আমরা যদি শিক্ষকের মানে অবস্থান দেখি, সারা বাংলাদেশে 65,567টা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। 65,567, যেখানটায় 3,84,981 জন শিক্ষক কর্মরত। অথচ এই বিশাল জনগোষ্ঠীর শিক্ষকদের মধ্যে 3,20,047 জন শিক্ষকই কিন্তু স্নাতক পাস। একসময় কিন্তু প্রাইমারিতে বিশেষত ফিমেল যে সমস্ত টিচার ছিলেন, ওদের শিক্ষাগত যোগ্যতা তারা কিছুটা এইচএসসি পাস হলেই খুব সহজে মানে প্রাইমারি কিছুটা শিক্ষক ইয়ে ছিল। হতে পারে। কিন্তু আমরা যদি এখন রিক্রুটমেন্ট পলিসি দেখি, নিয়োগ প্রক্রিয়া দেখি, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু বেশ স্বচ্ছ। প্রাথমিকের নিয়োগ কিন্তু বেশ জটিল এবং কঠিন। বিসিএস এ অন্যান্য ক্যাডারে নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত ধাপ অনুসরণ করা হয়, প্রাথমিকের একজন শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে সিমিলার ধাপ অনুসরণ করা হয়। তারপরেও কেন তাদের প্রতি এই বৈষম্য? আমরা যদি একেবারে কাছাকাছি একটা উদাহরণ দিই, পিটিআই, প্রাইমারি ট্রেনিং যে ইনস্টিটিউটগুলো আছে, এই স্কুলের শিক্ষক যারা আছেন তারা কিন্তু স্নাতক পাস। তারা নিয়োগ মালার মাধ্যমে, নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা শিক্ষক হিসেবে নিয়োগ পায়। অথচ তারা জানি না কিভাবে তারা 10ম গ্রেডে অবস্থান করছেন। আর একই শিক্ষক নীতিমালার মাধ্যমে, নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যখন প্রাথমিকের শিক্ষক হয়, যিনি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে দায়িত্ব পালন করেন, যিনি চা বাগানের দায়িত্ব পালন করেন, যিনি পাহাড়ে দায়িত্ব পালন করেন, দুর্গম এরিয়া বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেন, এই সমস্ত মানুষগুলা চাকরির জীবনটা শুরু হয় 13তম গ্রেড দিয়ে, যা আমাদের জাতীয় বেতন স্কেল 2015 সালের শেষ যে হিসাব, সেই অনুযায়ী কিন্তু 13তম স্কেলে তারা বেতন পাচ্ছেন। এটা কিভাবে সম্ভব? এটা কি আমরা মানে মেনে নিতে পারি? এটা কি আমরা ভাবতে পারি? এজন্যই কি স্বাধীনতা হয়েছিল? আবার যদি বলি, এজন্যই কি 5ই আগস্ট
যে আমরা মানে বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম, যেই বাংলাদেশের যারা কারিগর, যাদের হাত ধরেই আমরা আগাবো। আমরা আজকে জেনজি বলতেছি, আমরা জেনারেশন আলফার কথা বলতেছি। এই জেনজিকে, এই জেনারেশন আলফাকে সামনের পৃথিবীতে বাসযোগ্য করে তুলবে কে? সুনাগরিক হিসেবে গড়ে তুলবে কে? যার পরিশ্রম, যার ঘাম, যার চিন্তা, যার নেশা তাকে সামনে আগাতে সাহস যোগাবে, যাকে বাংলাদেশের উপযোগী নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেই মানুষগুলোর দিকে যদি আমরা না থাকাই, তাহলে তো আমাদেরকে কিভাবে কৃতজ্ঞ বলবেন? কৃতজ্ঞ ছাড়া তো বলার আর কোনো সুযোগ থাকবে না। আমরা কি এত কৃতজ্ঞ হতে পারি? আমরা কি উপকার অস্বীকার করতে পারি? মা বাবার পরেই যে শিক্ষকরা আমাদেরকে পৃথিবীর আলো দেখালেন, পৃথিবীর সামাজিক আলো দেখালেন, মানসিক আলো দেখালেন, মানুষ হিসেবে বেঁচে থাকার মানসিক যে গুণাবলী, সেই গুণাবলী যে শিক্ষকদের হাত থেকে আমরা শিখলাম, সেই শিক্ষকরা আজ নিষ্পেষিত, বৈষম্যের শিকার। অথচ আমরা যদি নার্সের দিকে দেখি, মেডিকেলে যে সমস্ত নার্স আছেন, আমরা যদি মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষকের কথা বলি, আমরা যদি পুলিশের সাব ইন্সপেক্টরের কথা বলি, আমরা যদি কৃষি উপ সহকারী যে কর্মকর্তা আছে ওনার কথা বলি, আমরা যদি যে সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তার কথা বলি, তারা কিন্তু 10ম গ্রেডে অবস্থান করছেন। কিন্তু কিসের ইশারা বা কিসের ইঙ্গিতে আজও যেন তারা 13তম গ্রেডে অবস্থান করছেন। আরেকটু যদি বলি, আমরা বিসিএসটা অনেকটা সোনার হরিণের মতো, বিসিএস এর পেছনে ছুটছে দেশের সব মেধাবী ছেলেরা। বিসিএস এর মাধ্যমে তারা বিভিন্ন ক্যাডারে যায়। এখানে কিছু কৌলিন ক্যাডার আছে, কিছু দাস ক্যাডার আছে, কিছু মানে শূদ্র ক্যাডার আছে, কিছু ব্রাহ্মণ ক্যাডার আছে। কিন্তু যারা নন ক্যাডারে আসেন, বিশেষত যারা প্রাইমারি স্কুলে আসেন প্রধান শিক্ষক হিসেবে, তাদের অবস্থানটা কি? তারা কিসের মানে আরেকটা জিনিস কি আমরা দেখতে পারি না যে প্রাইমারি স্কুলে যে এখন কেউ শিক্ষক হিসেবে যাবে, এই যে বিসিএস ক্যাডারের পিছনে দৌড়াচ্ছে, বা অনেকে এই যে বৈষম্য বিরোধী 5ই আগস্টের কথা বলছিলেন যে আন্দোলন একটা হয়ে গেল, তারপরেও কি আসলে এই যে শিক্ষকদেরকে এই যে স্টুডেন্টরা বিভিন্নভাবে অপমান করলো, এই জিনিসটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এই বিষয়টাতে আমরা কথা বলবো যে আসলে 5ই আগস্টের পর যে বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত বা বেশ কিছু ঘটনা ঘটলো, কেন ঘটলো এবং আমরা ভাবে এটাকে কিভাবে দেখছি। তো আমি যে জিনিসটা বলতেছিলাম যে আসলে শিক্ষকদেরকে আমরা কি পারছি কাঙ্ক্ষিত মর্যাদা দিতে? শিক্ষকদেরকে কি পারছি তার ভূমিকা সঠিকভাবে পালন করার ক্ষেত্রে তাকে সেই মানে কাঁচামাল সরবরাহ করতে? শিক্ষকদেরকে কি পারছি একজন প্রধান শিক্ষককে একটা সুন্দর অফিস রুম দিতে, একজন শিক্ষকের যাবতীয় যে লজিস্টিক সাপোর্ট সেই সাপোর্টটা দিতে? অথচ একজন শিক্ষক কি করে? আমরা যদি একজন শিক্ষকের কার্যক্রম বিশ্লেষণ করি, প্রতিদিন তাকে 5 থেকে 7টা ক্লাস নিতে হচ্ছে, তাকে বিভিন্ন কর্মশালায় যোগ দিতে হচ্ছে, বিভিন্ন ক্লাস্টার মিটিংয়ে যেতে হচ্ছে, উপবৃত্তির কাজ করতে হচ্ছে, ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে হোম ভিজিট করতে হচ্ছে, ছাত্রদের ডাটা বেস আপডেট করতে হচ্ছে, তাদের প্রোফাইল তৈরি করতে হচ্ছে, শিক্ষার্থীদের নানাবিধ যে তথ্য সেই সংরক্ষণ করতে হচ্ছে। পাশাপাশি জাতীয় এবং স্থানীয় নির্বাচনে শিক্ষকরা কিন্তু অতন্ত্র প্রহরী হিসেবে ভূমিকা রাখছে। তাছাড়া সরকারের স্বাস্থ্য খাত বলেন, সরকারের ব্যাংকিং খাত বলেন, যে কোনো খাতকেই জনগণের দোরগোড়ায় পৌঁছাতে শিক্ষকরা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর এই শিক্ষকরা কি পাচ্ছে কাঙ্ক্ষিত মর্যাদা? সেই শিক্ষকরা কি পাচ্ছে তাদের সম্মান? কেন পাচ্ছে না? এখানটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। আমরা রাষ্ট্রীয়ভাবে চাই শিক্ষকদের বেতন স্কেল বাড়ুক, আমরা রাষ্ট্রীয়ভাবে চাই শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ুক, কিন্তু আজকে যে প্রশ্ন আসছে 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনাকে আমরা কিভাবে ভাববো, কিভাবে চিন্তা করবো? এক্ষেত্রে যদি আমরা বলি, আমাদের যে সামাজিক যে বন্ধন, আমাদের সামাজিক যে রীতিনীতি, আমাদের যে কালচার, আমাদের যে রিচুয়ালস, আমাদের যে বিশ্বাস, এখানটায় যেন কোথায় যেন ছেদ পড়েছে। সব শিক্ষক খারাপ না, শিক্ষকরা কিন্তু সবাই কিন্তু নেশার টানে কিন্তু শিক্ষকতা আসে। অনেক প্রাইমারি শিক্ষক আছেন যারা চাইলে কিন্তু আরো উঁচু বেতনের চাকরি করতে পারতেন, আরো ভালো জায়গায় থাকতে পারতেন, তারপরেও কেন তারা এই কাজটাকে বেছে নিয়েছেন? তারা এই একটা প্রাইমারি স্কুলের ছেলেকে নিজের সন্তানের মতো গড়ে তুলেছেন, তারপরেও কিন্তু কেন সেই সন্তানদের কাছ থেকে তাকে আঘাত পেতে হচ্ছে? এখানটা যদি আমরা বলি, আমাদের মাঝে চাটকারিতা, আমাদের মাঝে দালালি, আমাদের মাঝে দুর্নীতি, আমাদের মাঝে স্বজনপ্রীতি, অনেকগুলো প্রপঞ্চ কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠেছিল। আমরা 5 তারিখের আগে যদি চিন্তা করি, অনেক ক্ষেত্রেই অনেকে কিন্তু বেশ শক্তিশালী ভাবতো নিজেকে,
অনেকে নিজেকে ভাবতো যে খুবই শক্তিশালী, বিভিন্ন কারণেই কিন্তু তারা অনেক অনিয়মের সাথে জড়ায় পড়েছিল। এই সংখ্যাটা খুব কম। শিক্ষকদের মাঝে 1 থেকে 2% শিক্ষক থাকতে পারে যারা দুর্নীতির সাথে সংশ্লিষ্ট, যারা অনিয়মের সাথে সংশ্লিষ্ট। একজন শিক্ষক দুর্নীতি করার সুযোগটাই পাবে কোথায়? তার মানে তহবিলটাই বা কত বড়? কিন্তু একজন শিক্ষকের সাথে একটা ম্যানেজিং কমিটি থাকে, একজন শিক্ষকের সাথে একটা গভর্নিং বডি থাকে, শিক্ষক রাজনীতি থাকে, অভিভাবকদের প্রতিনিধি থাকে। মূলত আমাদের যে জেনারেশন জেড, জেনজির ছাত্ররা এই শিক্ষকদের সাথে যে আচরণটা করছে, আমি বলবো তাদের মানসিক জগতে সিনিয়র যারা আছে তারা কিন্তু তাদেরকে প্রলুব্ধ করেছে, তাদেরকে প্রভাবিত করেছে। তাদের প্রভাবেই তারা ভাবছে যে হয়তো প্রধান শিক্ষককে যদি চেয়ার থেকে ফেলে দেওয়া যায়, হয়তো এই এলাকাটা নিষ্কলুষ হয়ে যাবে, এলাকাটা পাপ মুক্ত হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি, 5ই আগস্টের পরে আমরা তো কোথাও দেখি নাই একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার, একজন সাব রেজিস্ট্রার ভূমির, একজন এসি ল্যান্ড, একজন পুলিশ, একজন করাপ্টেড অফিসারকে চেয়ার থেকে ফেলে দিতে। তার মানে হচ্ছে গরিবের বউ সবার ভাবি। একজন শিক্ষক তো নীতিবান মানুষ, একজন শিক্ষক তো সহজ সরল মানুষ, একজন শিক্ষকের পার্সোনালিটি আছে। যেহেতু বলছে আপনি পদত্যাগ করেন, উনি সাইন করে ফেলছে। কিন্তু একজন পুলিশকে বললে হয়তো পদত্যাগ করতো না, একজন সাব রেজিস্ট্রারকে বললে হয়তো পদত্যাগ করতো না। আমরা তো প্রধানমন্ত্রীর পদত্যাগকে দেখছি, হাজার ছাত্রের প্রাণের বিনিময়ে, হাজার মানুষের রক্তের মধ্য দিয়ে, হাজার হাজার মানুষের পঙ্গুত্বের মধ্য দিয়ে, হাজার হাজার মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছে। কিন্তু একজন, আমরা ওনার তৈরি করা যে সমস্ত বড় বড় মানে আমলা আছে, ওনার তৈরি করা যে সমস্ত ঘুষখোর ছিল, যারা বেগম পাড়ায় বাড়ি করেছে, তারা তাদেরকে কিন্তু কোনো ছাত্র প্রতিনিধি বা সমন্বয়ক চেয়ার থেকে ফেলতে দেখি নাই। কেন দেখি নাই? এর পিছনে কিন্তু অনেক প্রশ্ন। আমরা আজকে 3 মাস তাহলে এই প্রশ্নগুলোতেও আবার আসবো। কিছু কমেন্টস এসেছে, যেহেতু দর্শকদেরকে নিয়েই আমাদের প্রোগ্রাম, তো ওনাদের কমেন্টস গুলো একটু নিচ্ছি। মুক্তার হোসেন রাকিব কমেন্ট করেছেন, কনগ্রেচুলেশন ফুপা। নুরুদ্দিন আহমেদ লিখেছেন, খুবই সময় উপযোগী আলোচনা। অর্পণা গুপ্তা লিখেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা। লিখেছেন মিজানুর রহমান চৌধুরী, আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। রিফা সোশ্যাল স্টুডিওকে ধন্যবাদ। আমরা শুনছি যে শিক্ষা সংস্কারের কমিশন গঠন করা হবে। প্রাথমিক শিক্ষার উন্নয়নে এই কমিশনের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বারোপ করা উচিত? আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন রেখেছেন কিন্তু উনি, মিজানুর রহমান চৌধুরী। তো আগে মিজানুর রহমান চৌধুরীর প্রশ্নের উত্তরটাও নিব, আর সাথে আমরা যে জায়গাটাতে আলোচনা করছিলাম সেই বিষয়টা নিব। আরো অনেক কমেন্টস এসেছে, আমরা কমেন্টস গুলো আবার পরে নিচ্ছি, আমরা একটু আলোচনায় ফিরে যাচ্ছি আবার। আমরা কথা বলছিলাম প্রাথমিকের শিক্ষকরা ভালো নেই। সত্যিকার অর্থে আসলে প্রাথমিকের শিক্ষকরা হচ্ছে আমাদের প্রাণ। মিজানুর রহমান চৌধুরী কিন্তু একজন অধ্যক্ষ, উনি কিন্তু শিক্ষা যে বিভাগ বা শিক্ষা যে জগৎ, সেই জগতের একজন পুরোধা এবং বলা যায় যে মাঠ লেভেলের একজন আইকন। উনি যে প্রশ্নটা করেছেন সত্যিকার অর্থে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার উন্নয়নে শিক্ষার যে কমিশন হয়েছে, সেই শিক্ষা কমিশনে প্রাথমিক শিক্ষাটা আসলে কতটুকু গুরুত্ব পাবে, গুরুত্বারোপ করা উচিত। সত্যিকার আসলে হচ্ছে কি, আমাদের এই সরকার এসে কিন্তু অনেকগুলো কমিশন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই সবগুলো কমিশন যদি আলোর মুখ দেখে বাস্তবায়নের দিকে আসতে পারে, একটা কমিশন হয়তো সবগুলো বিষয় কভার করবে না। আমরা চাইবো এবং স্টেক হোল্ডারদের দাবি থাকবে, কারণ যেখানটায় 3,84,000-এর মতো শিক্ষক আছে, যেখানটায় 65,000-এর উপর প্রাথমিক শিক্ষক, এবং প্রাথমিকের শিক্ষকতার অধীনে না থেকে কোনো ছাত্রই কিন্তু সামনে আগাতে পারবে না। আমরা যদি একটা প্রজেক্টের ইনপুট আউটপুট গোল এবং পারপাস ভাবি, প্রাথমিক শিক্ষার ইনপুটটা হচ্ছে ভালো শিক্ষক। এখানে কত সুন্দর বিল্ডিং থাকলো, কত জায়গা থাকলো, সেটা কিন্তু মুখ্য বিষয় না। এখানে ভালো শিক্ষক এবং ছাত্র, এই দুইটা উপাদান হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। আমরা চাইবো শিক্ষা কমিশন সেই দুটো যেতেই সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। বিশেষত ছাত্রদের ক্ষেত্রে সুন্দর একটা সিলেবাস দিবে, যেই সিলেবাসটা অনেকটাই ঘুণে ধরে হয়ে গেছিল, অনেকটাই আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের রিলিজিয়ান সবগুলোর সাথে সাংঘর্ষিক একটা সিলেবাসের দিকে আমরা যাচ্ছিলাম। সেই জায়গাটা থেকে আমরা ফিরে আসব, সেটাই কমিশনের কাছে আমাদের দাবি থাকবে। পাশাপাশি যেই মানুষগুলো
আমাদেরকে আলোর পথ দেখাবে, যারাই হবে আমাদের আলোর বাতিঘর, সেই মানুষগুলা নিয়েও কিন্তু কমিশন একটা নতুন সুপারিশ দিবে। তারা জানে প্রাথমিকের শিক্ষকদেরকে আমরা 13 নম্বর গ্রেডে দেখতে চাই না। প্রাথমিকের শিক্ষকরা হচ্ছে সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ। প্রাথমিকের শিক্ষকের হাত ধরেই কিন্তু আমাদের পথ চলা। আজকের যিনি সচিবালয়ের সবচেয়ে বড় সচিব, আজকের যিনি প্রধান উপদেষ্টা, বা যারা যেই পদে আছেন না কেন, কোনো না কোনো প্রাথমিকের গণ্ডি পেরিয়ে কিন্তু আজকে আপনাদের এই অবস্থান। আমরা যদি অতীতকে ভুলে যাই, আমরা যদি শিকড়কে ভুলে যাই, তাহলে কিন্তু আমরা সামনে আগাতে পারবো না। ইতিহাস কিন্তু সবসময় শিকড়কে মানে আঁকড়ে ধরতে বলে, কারণ প্রত্যেকটা মানুষই তার শিকড়ের দিকে ফিরতে চায়। শিকড়কে ভুলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। অতএব এই যে কমিশন, সেই কমিশন শিক্ষার জন্য উন্নয়নের কাজ করবে, পাশাপাশি প্রাথমিকের শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্রাথমিকের যে প্রমোশন নীতিমালা, প্রাথমিকের শিক্ষকদের আজকে প্রমোশন নাই। আজকে 16 বছর 20 বছর হয়ে যায়, কোনো শিক্ষকের প্রমোশন নাই। অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অনেকে জীবন কাটিয়ে দেয় অনেক সময়, এবং অনেকে হয়তো রিটায়ারমেন্টে চলে যায়, প্রমোশন নাই। 65% শিক্ষক উপজেলা লেভেলে প্রমোশনের আওতায় আসার কথা শূন্য পদের। 35% শিক্ষক নতুন নীতিমালা নিয়োগে আসবে, নতুন নিয়োগের মধ্য দিয়ে আসবে। কিন্তু দেখা যাচ্ছে কি 30 বছর হয়ে যায়, 25 বছর হয়ে যায়, শিক্ষকের কিন্তু পদোন্নতি হচ্ছে না। পাশাপাশি একটা স্কুলে 5 জন শিক্ষক থাকলেই কিন্তু শিক্ষক বদলির আবেদন করতে পারবে। আজকে হাওড়ে যে ছেলেটা আছে, যে শিক্ষকটা আজকে হাওড়ে কাজ করতেছে, যে শিক্ষকটা আজকে চা বাগানে কাজ করতেছে, যে শিক্ষক আজ দুর্গম পার্বত্য এরিয়াতে কাজ করছে, সেইখানে 3 জন 4 জন শিক্ষক আছে, চাইলেও সে বদলি হতে পারে না। সারা জীবন তাকে দুর্গম এরিয়াতে থাকতে হচ্ছে, সারা জীবন তাকে চা বাগানে থাকতে হচ্ছে। আমরা চাইবো এই সংস্কার কমিশন এখানে একটা ভারসাম্যপূর্ণ নীতিমালা করবে, যার মাধ্যমে সবার পক্ষে যাতে একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ তৈরি হয়, সেই দিকে কিন্তু আগাবে। আমরা চাইবো গ্রামের শিক্ষক শহরে আসবে, শহরের শিক্ষক গ্রামে যাবে, কিন্তু আজকে গ্রামের শিক্ষক চাইলেই শহরে আসতে পারে না। কারণটা কি? এর পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। সেই ফ্যাক্টরগুলোকে মিনিমাইজ করে আমরা যেহেতু 5ই আগস্টের পর যে সরকার পেয়েছি, এটা হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার, জনতার সরকার, ছাত্রের সরকার। সেই সরকার হচ্ছে সবার সরকার। সেই সরকার প্রাথমিকের শিক্ষকের সরকার। প্রাথমিকের শিক্ষকদেরকে নিয়ে এমন কিছু করবে, যেই করার মধ্য দিয়ে আমরা হয়তো নতুন বাংলাদেশ দেখতে পাবো, যেই বাংলাদেশ আগামীতে সিঙ্গাপুরকে পিছনে ফেলবে, যে বাংলাদেশ আগামীতে মালয়েশিয়াকে পিছনে ফেলবে। কারণ জনশক্তির দিক দিয়ে, আমরা কর্মক্ষম জনশক্তির দিক দিয়ে, ইয়াং ফোর্সের দিক দিয়ে কিন্তু আমরা অনেক বেশি ইয়াং আমাদের দেশে বসবাস করছে। আমাদের অনেক রেমিটেন্স আসছে, রেমিটেন্স যারা পাঠাচ্ছে তারাও চায় তাদের বাচ্চাগুলো মানুষ হোক, যারা রিক্সা চালায় তারাও চায় তার ছেলেটা মানুষ হোক, যে ঠেলা গাড়ি চালায় তার সেও চায় যে মানুষ হোক। সবার ঘাম, সবার ট্যাক্স, সবার বিনিয়োগের যে দেশ, সেই দেশের যারা কারিগর, সেই শিক্ষকদেরকে ভালো রাখার জন্য এই কমিশনের নতুন নতুন প্রস্তাব আসবে। এই প্রস্তাবগুলো যখন বাস্তবায়ন হবে, আমরা প্রাথমিকের শিক্ষকদের মুখে হাসি দেখতে পারবো। আমাদের প্রাথমিকের শিক্ষকদেরকে আর বিমর্ষ, বিষণ্ণ, হতাশ এবং চাপে আক্রান্ত দেখতে চাই না। আপনি আপনি যখন যে লেখাটা পত্রিকাতে আমরা পেয়েছিলাম যে ভালো নেই প্রাথমিকের শিক্ষকরা, সেখানে আপনি লিখেছিলেন যে ন্যূনতম যেন তারা 10ম গ্রেড তাদের মানে তারা যেন পায়। তো সেই ক্ষেত্রে আপনার লেখার প্রেক্ষিতে যাতে আসলে আমাদের প্রাইমারি শিক্ষকরা যাতে একটা তাদের ন্যায্য একটা অধিকার, যে আসলে 10ম গ্রেডে যাতে তারা সম্মান পায়, এই আশা করছি যারা এই প্রোগ্রামটা দেখছে তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করবে। আহ আমি এখনো বলবো যে রিফার সোশ্যাল স্টুডিও আমরা কাজ করছি সমাজ সচেতনতায়, অটিজম, মানসিক স্বাস্থ্য যাতে ভালো থাকে সবকিছু নিয়ে। যে মানসিক স্বাস্থ্যের কথাটা কেন নিয়ে আসলাম, যেহেতু আমাদের সাথে সমাজকর্মের প্রফেসর আছেন, একজন শিক্ষক যখন শিক্ষকতা পেশা যান, তারও একটা পরিবার আছে, তারও তারও সংসার আছে, সবকিছু আছে, সমাজ আছে, সবকিছু মিলিয়ে তাকে চলতে হয়। তো তার যদি সে যদি নিজে ভালো না থাকে, তখন কিন্তু সে একজন আদর্শ মানে ছাত্রছাত্রী আমাদেরকে দিতে পারবে না, বা জাতি অন্ধকারের পথে চলে যাবে। তো সেক্ষেত্রে আরেকটা আপনি কথা বলছিলেন, সেখান থেকে একটা প্রশ্ন নিয়েছিলেন যে ধর্ম বা সংস্কৃতি বিশ্ব পরিমণ্ডলে শিক্ষকতা, ধর্ম নিয়েও একটা কথা চলে আসছিল। তো আসলে ধর্ম সংস্কৃতি বিশ্ব পরিমণ্ডলে শিক্ষকতা পেশার প্রতি কেমন দৃষ্টিভঙ্গি আপনার মনে হয় আসলে, মানে যে ধর্মের ক্ষেত্রেও যদি আমরা চিন্তা করি, যেমন আপনি মহানবীর কথা বলছিলেন যে উনি আসলে কি আমাদের আলোচনায় বিষয়গুলো প্রায় চলে আসছে, যে আসলে প্রত্যেক ধর্মই কিন্তু শিক্ষকতাকে সম্মানের চোখে দেখা হচ্ছে। সম্মান দিয়েছে সব
সময়। প্রত্যেকটা ধর্ম, সংস্কৃতি, সভ্যতা সবাই বলে যে শিক্ষকরা হচ্ছে আমাদের প্রাণ, আমাদের গুরু। শিক্ষকরা হচ্ছে আমাদের গরু। কিন্তু সেই মানুষগুলা কেমন আছে, সেই মানুষগুলা কি ভালো আছে, সেই যাদের মাধ্যমে আজকে আমি হয়ে উঠলাম, সেই মানুষগুলা কি, সেই মানুষগুলোর দিকে নজর দিচ্ছি? ধর্মেও তো বলে যে আপনার সবার প্রতি সমান দৃষ্টি পোষণ করতে হবে, বৈষম্যহীন আচরণ করতে হবে, সবার সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। সে যেই ছেলেটা ইউনিভার্সিটি থেকে পাশ করলো, যে পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করলো, আজকে চাকরির বাজারে যে প্রাথমিক প্রধান শিক্ষক হলো, সে কেন আজকে 12তম গ্রেডে 11তম বা 12তম গ্রেডে জয়েন করবে? পাশাপাশি একজন সমবায় কর্মকর্তা, একজন অন্য কর্মকর্তা 10ম গ্রেডে আসবে। সেই বৈষম্য কেন? এটা তো মানা যায় না। কারণ প্রাথমিকের শিক্ষকের প্রধান শিক্ষকে যিনি যিনি আসবেন, তিনি গ্রামে যাবেন, গ্রামের মানুষের সাথে মিশবেন, গ্রামের ছেলেদেরকে মানুষ করবেন। সেই মানুষটাকে আমরা শুরুতেই বৈষম্যের শিকার করলাম। এখানটায় আসলে কোনো ধর্ম, কোনো সংস্কৃতি, কোনো সভ্যতা কিন্তু এটাকে সমর্থন করবে না। তারপরে কেন আমরা করছি? আমরা করছি কারণ হচ্ছে কি, আমাদের আধিপত্যবাদী যে মনোভাব, আমাদের মাঝে সবসময় কিন্তু একটা আধিপত্যবাদী মনোভাব থাকে যে প্রাথমিকের শিক্ষকেরা অফিসে আসবে, জুতার পায়ের নিচে, জুতার তলা শুকিয়ে যাবে, ক্ষয়ে যাবে, কাপড় নষ্ট হয়ে যাবে, চিকিৎসার সুযোগ পাবে না, সেই মানুষগুলো দুঃখে দুঃখে মরবে। এটাই কি আমরা চাই? আমরা তো এই বাংলাদেশ চাই আমরা না। কিন্তু উন্নত বিশ্বে যদি দেখে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক খুব সুন্দরভাবে প্রেজেন্টেবল ভাবে যাবে, যাতে বাচ্চারা খুব আনন্দের সাথে সেই শিক্ষককে নিবে, এবং টিচারের মানে সে পুরুষ টিচারই হোক আর মহিলা টিচার হোক, এত সুন্দরভাবে ওয়েলকামিং জিনিসটা থাকে বাইরে। এই জিনিসটা কি আমাদের শিক্ষকদেরও কি উচিত না যে এই জিনিসটাও বাচ্চাদের কে প্রাইমারিতে ওনারা ওনারা যদি এই সুবিধাগুলো পেতো, তাহলে কিন্তু ওনারা আমার মনে হয় এই ফ্যাসিলিটি গুলো আমাদের সন্তানদেরকে দিতে পারতো। সেটাই। না, আসলেই যথার্থই বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, আমরা যদি একটু ছোট উদাহরণ দেই, যে আপনার যে কোনো বিল্ডিং এর একটা ফাউন্ডেশন কিন্তু একটা ফ্যাক্ট। ফাউন্ডেশন যদি মজবুত না হয়, আপনি 5 তলার ফাউন্ডেশনের অনুমতি নিয়ে 5 তলার ফাউন্ডেশনের গাঁথুনি দিয়ে 10 তলা তোলা যাবে না। এই ফাউন্ডেশন, আমরা যদি শিক্ষা জগতের যে ফাউন্ডেশনের কথা ভাবি, সেই ফাউন্ডেশন তো আমাদের প্রাইমারি শিক্ষকেরা। সেই শিক্ষকের তৈরি যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট তো আজকে ইউনিভার্সিটিতে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, মেডিকেলে যাচ্ছে। সেই প্রোডাক্টটাকে ভালো করার দায়িত্ব তো হচ্ছে প্রাইমারি শিক্ষকদেরকে। সেই প্রাইমারি শিক্ষকদেরকে যদি আমরা ভালো না রাখি, তারা যদি ভালো না থাকে, তারা যদি সুস্থ না থাকে, তারা যদি মানসিকভাবে ভালো না থাকে, তাইলে সুন্দর আগামী কিভাবে উপহার দিবে? তারা নতুন নতুন পোশাক পরে স্কুলে কিভাবে আসবে? তারা নতুন ছাত্রদেরকে কিভাবে ওয়েলকাম জানাবে? কারণ ওয়েলকাম জানানোর ক্ষেত্রে তো তাকে শারীরিকভাবে ভালো থাকতে হবে, মানসিকভাবে ভালো থাকতে হবে, অর্থনৈতিকভাবে ভালো থাকতে হবে। আজকে একজন শিক্ষকের মেয়ের বিয়ে, একজন শিক্ষকের সন্তান স্কুলে যাবে, কলেজে যাবে, সেই জায়গাটাতে মাস শেষে যেখানটায় আলো কিনতেই তার দিশেহারা, যেখানটায় তেল কিনতেই দিশেহারা, যেখানটায় সবজি কিনতেই দিশেহারা হয়ে যাচ্ছে, যেখানটায় আপনার কাপড় কিনতেই দিশেহারা, সেই জায়গায় একজন সেজে গুজে সুন্দরভাবে কিভাবে স্কুলে আসবে? আসার ক্ষেত্রে তো তার মানসিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটুকু নাই। প্রস্তুতিটুকু না থাকার কারণ, মূল কারণটা হচ্ছে অর্থনৈতিক দৈন্যতা। অর্থনৈতিক যদি স্বস্তি থাকে, অর্থনৈতিক যদি শান্তি থাকে, পাশাপাশি যদি আমরা সামাজিকভাবে তাদের স্বীকৃতি দেই, তাদের যদি মর্যাদা নিশ্চিত করি। আজকে আমাদের দেশে একজন পুলিশের কনস্টেবলকে আমরা যে চোখে দেখি, যেই চিন্তায় দেখি, প্রাইমারি স্কুলের শিক্ষককেও কিন্তু আমরা এতটা মর্যাদা দিতে চাই না। এর কারণ হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষকের তো কোনো আক্ষরিক কোনো পাওয়ার নাই, কিন্তু একজন প্রাথমিকের শিক্ষকের অনেক পাওয়ার আছে, অনেক কিছু আছে। কারণ তারই তৈরি শিক্ষক আজ উপদেষ্টা, তারই তৈরি শিক্ষক আজ বড় আমলা, তারই তৈরি শিক্ষক আজ প্রফেসর, তারই তৈরি শিক্ষক আজ বিজ্ঞানী। তার কিন্তু একটা গর্ব করার জায়গা আছে, তার একটু আনন্দ অনুভব করার জায়গা আছে। শিক্ষকরা সেই জায়গায় কিন্তু চাইলে তার ছাত্রছাত্রীরা কিন্তু সব জায়গায় ছড়ানো ছিটানো আছে। আপনি যেহেতু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছেন, খুব ভালো করে জানেন যে কোনো জায়গায় যাচ্ছেন আপনি কিন্তু অনেক সম্মান পাচ্ছেন। ধরেন ব্যাংকে টাকা তুলতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার যখন আপনার সন্তানকেও স্কুলে দিতে যাচ্ছেন, হয়তোবা যিনি প্রাইমারি শিক্ষক হিসেবে আছেন, হয়তোবা সেও আপনার ছাত্র বা ছাত্রী। তো এরকম যখন দেখেন, তখন শিক্ষকদের সাথে যখন কথা হয়, সেই ক্ষেত্রে আসলে কেমন লাগে যে শিক্ষক হিসেবে আপনার ছাত্র বা ছাত্রী ওখানে আছে, আপনার সন্তানের শিক্ষক হিসেবে?
আসলে সত্যিকার অর্থে কিন্তু শিক্ষকেরা হচ্ছে কিন্তু আলোকবর্তিকা বলেন অথবা বাতিঘর বলেন, যাই বলেন না কেন, শিক্ষকরা হচ্ছে সমাজের দর্পণ এবং সমাজের বিবেক। শিক্ষকদের দিকে কিন্তু চেয়ে থাকে সমাজ। একজন ছাত্র যখন অনেক ভালো জায়গায় যায়, আমরা যখন একজন ছাত্রকে একটা ভালো জায়গায় দেখি, একজন ভালো মানুষ হিসেবে, ভালো কর্মকর্তা হিসেবে, সত্যিকার অর্থে আমাদের ভালো লাগে। একজন শিক্ষকের পাওনা তো তাই। একজন শিক্ষক তার সন্তান যেমন একটা জায়গায় ভালো জায়গায় যাক প্রত্যাশা করে, একজন শিক্ষক চায় তার ছাত্র কিন্তু একজন শিক্ষককে ছাড়িয়ে যাক। শিক্ষক যখন ছাত্রকে ছাড়িয়ে যায়, তখনই কিন্তু শিক্ষক তার মাঝে আনন্দ অনুভব করে, সে পুলক অনুভব করে, কেন সে সম্মানিত হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, সব শিক্ষক কি পারে সেই আলোকবর্তিকা বা নৈতিকতার জায়গায় সম্মানটুকু ধরে রেখে কাজ করতে? যার কারণে কিন্তু সমাজে নানা অসঙ্গতি দেখা যাচ্ছে। আজকে কিছু কিছু শিক্ষক আজকে নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়েছে। কিছু কিছু শিক্ষক দেখা যাচ্ছে পদ পদবীর জন্য লোভ লালসায় আক্রান্ত হচ্ছে। আজকে আপনি একটা পদে যাবেন, সেই পদে যাওয়ার ক্ষেত্রে আপনি পদে যান, আপনি একটা কলেজের প্রিন্সিপাল হন, একটা কমিশনের চেয়ারম্যান হন, আপনার মঞ্জুরি কমিশনে যান, বিভিন্ন পদে যান, সেই পদে আপনাকে যাওয়ার চেষ্টাটা কে করবে? আপনি কি সিবি নিয়ে ছাত্র পিছনে করবেন? আপনি কি সিবি নিয়ে সচিবালয়ে যাবেন? আপনি কি সিবি নিয়ে বিভিন্ন প্রভাবশালী মানুষের দরজায় হাঁটবেন? কিন্তু আমরা আজকের বাংলাদেশেও এই 5ই আগস্টের পরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশেও দেখি যে আমাদের শিক্ষা উপদেষ্টাকে বলতে হয় যে একটা পদের জন্য 500 সিবি জমা হচ্ছে। এই যে বিষয়টা, এই কারণে কিন্তু শিক্ষকদের প্রতি মানুষের কিছুটা কষ্টবোধ বলেন, কিছুটা অবিশ্বাস বলেন, কিছুটা নেতিবাচক ধারণা বলেন, তা তৈরি হয়েছে। কিছু যেমন আপনার শিক্ষক আলোচনার থেকে আমার একটা মাথায় প্রশ্ন বারবার ঘুরছিল যে শিক্ষকরা সমাজের কাছে মানে সমাজের কাছে সবসময় গুরুত্বপূর্ণ একটা জায়গা বহন করে। তো বর্তমান প্রজন্মের কাছে আসলে শিক্ষকের চাওয়াটা কি, আর কি হতে পারে যে ভবিষ্যতে ছাত্র শিক্ষকের আসলে সম্পর্কটা ভবিষ্যতে কি হবে? মানে 5ই আগস্টের পরে আপনি একজন সমাজ কর্ম বিভাগে যেহেতু আছেন, আপনার কাছে কি মনে হয় যে এখন কি মানে ছাত্র শিক্ষকের সম্পর্কটা মানে আগের থেকে ভালো হবে, বা কি পর্যায়ে আসলে যাবে? আমরা এখন তো বলছি বৈষম্য বিরোধী ইয়েতে আছি, কিন্তু এখনো তো অনেক কিছুতে আমরা গ্যাপ দেখতে পাচ্ছি। যে আপনি বলছিলেন যে 500 সিবি জমা পড়েছে। আসলে ধন্যবাদ। এই আরো 5ই অনেকে আগস্ট আমাদেরকে কমেন্টস করছেন, যেমন হিমাদ্রি শেখর রয় কমেন্টস করেছেন, ইকবাল সাগর কমেন্টস করেছেন, আরো অনেকে হিমাদ্রি স্যার কমেন্টস আমাদের করছেন। ইংলিশ ডিপার্টমেন্টের স্যার, বিভাগীয় আচ্ছা, প্রধান ছিলেন আমাদের স্যার। তো বেশি হ্যাঁ। আমার খুব ভালো লাগছে যে স্যারও আমার এই মানে ছোট কথাগুলো শুনছেন। সত্যিকার অর্থে আর আসলে আপনি অনেক ইম্পর্টেন্ট কথাগুলা বলেছেন, এবং আপনার লেখাগুলা থেকেই কিন্তু সত্যি কথা বলতে রিফার সোশ্যাল স্টুডিও থেকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম করা হয়েছে। এজন্য আমি সবসময় আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি এত ভালো ভালো টপিকস গুলো নিয়ে লেখেন, যেগুলা সমাজের কাজে আসবে দেখে আমরাও এই পেজটা থেকে প্রোগ্রাম করতে পারি। আসলে সবাইকে বলবো একটু রিফার সোশ্যাল স্টুডিওর এই প্রোগ্রামটা শেয়ার করে দিতে, এবং যাতে এত মূল্যবান কথাগুলো সবার মাঝখানে যেতে পারে। এবং যদি কারো কোনো কমেন্টস থাকে, আপনারা কিন্তু কমেন্টস এর মাধ্যমে যুক্ত হয়ে সরাসরি আপনাদের কোনো মতামত জেনে নিতে পারছেন। আর আমরা শুনবো যে শিক্ষক আর ছাত্রের সম্পর্কটা আসলে মানে আসলে কি, নেক্সট কি হতে যাচ্ছে। এটা হচ্ছে কি, শিক্ষক এবং ছাত্রের যে সম্পর্ক, সেখানটা যদি আমি বলি, এখানটা আসলে একজন শিক্ষকের কিন্তু কিছু কোয়ালিটি থাকা উচিত, শিক্ষকের কিছু যোগ্যতা থাকা উচিত। আমাকে শুধু বয়সের কারণে একজন সম্মান দেবে, সেটা আমি কখনো ভাবি না। একজন শিক্ষক যদি তার যে রেসপন্সিবিলিটি আছে, তার যে নৈতিকতা বোধ আছে, তার যে বিবেক আছে, সেই জায়গাটা যদি সে সঠিক থাকে, তাহলে ছাত্র অবশ্যই তাকে সম্মান করবে। আমরা এমন কোনো শিক্ষককে অসম্মান করতে দেখি নাই যে শিক্ষক নৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী। আমরা এমন কোনো শিক্ষককে অপমান করতে দেখি নাই যে শিক্ষক বিবেকবান। কিঞ্চিত বা ছোটখাটো যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, আমরা এই ঘটনাগুলোকে আমরা বিক্ষিপ্তভাবে ভাবি। ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা হচ্ছে একেবারেই নিবিড়, যেখানটায় কোনো স্বার্থের সম্পর্ক নাই, যেখানটায় কোনো অপবিত্রতার সম্পর্ক নাই, যেখানটায় কোনো দেনাপানার সম্পর্ক নাই, লেনদেনের সম্পর্ক নাই। শিক্ষকরা চায় ছাত্ররা ভালো হোক, শিক্ষকরা চায় ছাত্ররা সামাজিক হোক, শিক্ষকরা চায় ছাত্ররা মানবিক হোক। কারণ এই ছাত্রই হচ্ছে আগামীর বাংলাদেশ। এই ছাত্রদের মাঝে কিন্তু আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই।
আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, স্বপ্নীল বাংলাদেশ দেখতে চাই। যার কারণে আমি শিক্ষক এবং ছাত্রের মাঝে সম্পর্কের ক্ষেত্রে বলবো আমাদের সম্পর্কে কোনো ঘাটতি নাই। এগুলো হচ্ছে কিছু ভুল বোঝাবুঝি, এবং জেনারেশন জেড এবং সামনের যে জেনারেশন আলফা আসছে সেই জেনারেশন জেডকে ট্যাকেল দেওয়ার জন্য, জেনারেশন জেডের মন মানসিকতা বোঝার জন্য, তাদের সামাজিক অবস্থা বোঝার জন্য আমাদের কিন্তু প্রস্তুতি লাগবে, আমাদেরও প্রস্তুত থাকতে হবে। জেনারেশন যে আলফা আসছে তা 2012 পরে যাদের জন্ম, সেই শিশুরা কিন্তু আরো বেশি স্মার্ট। কারণ আমাদের স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন যদি তৈরি করতে হয়, সেই স্মার্ট সিটিজেন তৈরি করার ক্ষেত্রে আমাকেও কিন্তু সেই স্মার্ট সিটিজেন তৈরি করার প্রশিক্ষণ নিতে হবে, সেই স্মার্ট সিটিজেন তৈরি করার দীক্ষা নিতে হবে। আরেকটা বলি, শিক্ষকতা হচ্ছে কি টু ওয়ে প্রসেস। আমরা ছাত্রর কাছ থেকে শিখবো, ছাত্ররা আমাদের কাছ থেকে শিখবে। পারস্পরিক লেনদেনের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা জায়গায় পৌঁছবো। এখানে কে বড় কে ছোট এটা কিন্তু বিবেচ্য বিষয় নাই। এখানে বড় কেউ নাই, ছোট কেউ নাই, প্রত্যেকের মর্যাদা অনুযায়ী একটা স্থান আছে। ছাত্র ছাত্রীর পরিচয় অনুযায়ী তার একটা মর্যাদা আছে, শিক্ষক তার পরিচয় অনুযায়ী মর্যাদা আছে। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা হয়তো আমরা ভাবতেছি ছাত্র শিক্ষকের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ছাত্র শিক্ষকের সম্পর্ক হয়তো তলানিতে। আমরা কিন্তু সাম্প্রতিক সময় আমরা ক্লাস করছি, সাম্প্রতিক সময় আমরা পরীক্ষা নিচ্ছি, আমরা কিন্তু আগের মতোই যে ফিল করছি, ছাত্ররা আমাদেরকে আগের মতোই পছন্দ করে, আমাদেরকে আগের মতোই শ্রদ্ধা করে, আগের মতোই ভালোবাসে। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে হয়তো কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আমরা কোমলমতি ছাত্রদের মাঝে কোন নেতিবাচক কিছু আমরা দেখতে পাই নাই। আমরা এই ছাত্রদের মাঝে স্বপ্ন দেখতে পাই, এই ছাত্রদের মাঝে আকাঙ্ক্ষা দেখতে পাই, এই ছাত্রদের মাঝে প্রত্যাশা দেখতে পাই, যারা দেশকে নিয়ে ভাবছে, যারা সমাজকে নিয়ে ভাবছে, যারা পরিবারকে নিয়ে ভাবছে। আমাদের শুধু একটা কথাই থাকবে, আমরা ভালো হতে চাই, কিন্তু কিভাবে ভালো হব? আমরা ছাত্ররা সবাইকে ভালো করতে চাচ্ছে। আজকে বিভিন্ন সংস্কার কমিশন হচ্ছে, বিভিন্ন ভালো ভালো বিষয়ের কথা বলা হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আগে প্রথমত এবং প্রধানত আমাকে ভালো হতে হবে। আমরা প্রত্যেকে যদি নিজের জায়গা থেকে নিজের দায়িত্বটুকু, নিজের মর্যাদাটুকু এবং নিজের বিবেক দ্বারা আমরা আমাদের সঠিকতা নিরূপণ করতে পারি, আমরা যদি ভালো কাজ করতে পারি, আমি যদি নিজেকে দাবি করতে পারি আমি ভালো, তাইলে কিন্তু আমার মধ্যে দিয়ে আমার পরিবারের একটা সংস্পর্শ আসবে, সমষ্টির মধ্যে দিয়ে একটা প্রভাব পড়বে, এবং একদিন হয়তো পুরো দেশ ভালো হয়ে যাবে। আমার পরিবারে একজন ঘুষখোর থাকবে, আমার পরিবারে একজন দুর্নীতিবাজ থাকবে, আর আমি তার বিরুদ্ধে কথা বলবো না, আরেকজন দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলবো, তা তো হতে পারে না। অতএব ভালো হওয়ার যে মন্ত্র, ভালো হওয়ার যে দীক্ষা, ভালো হওয়ার যে মিশন, সেটা শুরু করতে হবে নিজ থেকে। নিজকে ভালো হতে হবে, নিজ ভালো থাকলে কিন্তু সংসার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে এবং দেশ ভালো থাকবে, এবং আমরা ভালো দেশই চাই। আর ছাত্র শিক্ষকের যে সম্পর্ক পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী আমরা খাপ খাওয়াই নিচ্ছি, আমরা অভিযোজন করছি, আমাদের বিশ্বাস আমাদের মাঝে ভালো সম্পর্ক আছে, এবং কারণ তারা তো আমাদেরই। আমরা চাই তারা অনেক বড় হোক, অনেক দূরে যাক, এবং আমাদেরকে স্বপ্ন দেখাক। তাদের স্বপ্নের আমরা জেগে জেগে দেখতে চাই, ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে চাচ্ছি না। আর আমরা তো প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট একটা প্রশ্ন করতে চাচ্ছি যে প্রাথমিকের শিক্ষকদের তো চাওয়া আসলে খুব একটা বেশি নয়, তো সেই আশাগুলো আসলে কিভাবে আমরা পূরণ করতে পারি, বা কি আপনার আপনার মতামতটা আসলে জানতে চাচ্ছেন। যেহেতু প্রাইমারি শিক্ষকদের চাওয়া পাওয়া খুবই কম, তারা চায় আসলে সম্মানটাই। শিক্ষকতা পেশায় আমার যতটুকু আমার নিজের অভিজ্ঞতা থেকে যদি বলি, বা আশপাশে আমার পরিবারের অনেকজনই শিক্ষক আছেন, তো সেক্ষেত্রে যেটা আমি দেখেছি যে সম্মানটা, সম্মানের কারণেই এই পেশাটাকে আসলে সবাই বেছে নেয়। আর্থিকভাবে তো আর্থিক দিকটা পরে আসে অনেক সময়, কিন্তু একটা শিক্ষকের যে সম্মান, এটা আসলে অনেক সময় অনেক টাকা দিয়েও আমরা আসলে চাইলে পারবো না সম্মান করতে। যেমন আগে আমরা দেখেছি, আপনিও জানেন, আমরা আগে অনেক আলোচনায় আলাপ করেছিলাম যে আগে আমরা দূর থেকে একজন শিক্ষককে যদি দেখতাম যে আসছেন, আমরা রিক্সায় আছি, তখন আমরা নেমে গিয়ে স্যার বা ম্যাডামকে রিক্সাটা এগিয়ে দিতাম। এখন অনেক সময় এটা আমরা পাই না। তো আসলে আপনার ভবিষ্যতে এই যে শিক্ষকদেরকে নিয়ে এবং ছাত্রদেরকে নিয়ে কি আকাঙ্ক্ষা, এটা এই বিষয়টা নিয়েই আমরা শুনে অনুষ্ঠানটা আসলে শেষ করব। আসলে ধন্যবাদ। আমরা আসলে শেষের দিকে চলে আসছি। মূলত আমরা যে বিষয়টাকে ফোকাস করে বা কেন্দ্র করে আমাদের আজকে আলোচনা চলে হয়েছিল, আমরা শিক্ষার বিভিন্ন প্রপঞ্চ নিয়ে কিন্তু আমরা কথা বললাম। হ্যাঁ, হ্যাঁ। যেহেতু আমরা প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে আসছি, আমরা আবার সেই জায়গায় ফিরে যেতে চাই। প্রাথমিকের শিক্ষকদের সম্মান এবং প্রাথমিকের শিক্ষকদেরকে আমরা কোন জায়গায় দেখতে চাই এবং কোন পজিশনে দেখতে চাই। সত্যিকার অর্থে কি আমরা যদি সম্মান দিই তাহলে সম্মান পাবো। প্রাথমিকের শিক্ষকরা আজ নানাভাবে কিন্তু জর্জরিত, আক্রান্ত এবং বৈষম্যের শিকার। প্রাথমিকের শিক্ষকরা আজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্রাজুয়েট,
প্রাথমিকে আজকে এত জঞ্জার মধ্যে, এত ঝড়ের মধ্যে, এত অনিশ্চয়তার মধ্যেও কিন্তু 36 জন টিচার আছেন যারা এমফিল এবং পিএইচডি করা। সেই পিএইচডি করার মধ্য দিয়ে তাদের কোনো ইনক্রিমেন্ট নাই, তাদের কিন্তু কোনো পদোন্নতি নাই। এই যে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক পিএইচডি করলেন, এমফিল করলেন, মূলত তার নেশা থেকে, তার তাড়না থেকে। সেই শিক্ষকদেরকে আমরা একটা ভালো জায়গায় দেখতে চাই। আমরা কি একজন শিক্ষককে একজন নার্সের সমান বেতন চাই না? আমরা একজন শিক্ষককে আমরা মাধ্যমিক শিক্ষকের সাথে দেখতে চাই না? আমরা কেন একজন যে সচিবালয়ের প্রশাসনিক যে কর্মকর্তা আছে সেই প্রশাসনিক কর্মকর্তার পজিশন ওনাকে দেখতে চাই না? এই যে আমাদের মানে অনিশ্চয়তাটা, এই যে আমাদের অবস্থাটা, এর একমাত্র কারণ হচ্ছে কি আমাদের দৈন্যতা, আমাদের বিকারগ্রস্ততা। আমার দুইটা লেখা ছিল, একটা হচ্ছে বরত্বের সংকট এদায় সবার, আর একটা ছিল নৈতিক প্রতিবন্ধী। বিষয়টা হচ্ছে কি, আমরা নৈতিক প্রতিবন্ধী আমি এই কারণে বলছি, যারা প্রাথমিকের শিক্ষকরা এই যে প্রতিদিনের যে হাহাকার, প্রতিদিনের যে আহাজারি, ইতিমধ্যে যদিও শোনা যাচ্ছে সহকারী প্রাথমিক প্রধান শিক্ষক নামে একটা পদ তৈরি হচ্ছে, এখানটা হয়তো কিছু মানুষের যোগান হবে, পাশাপাশি বৈষম্য নিরসন হবে কিনা একটা প্রশ্নে থেকেই যায়। এই মানে প্রাথমিকের শিক্ষকের ছাত্ররাই কিন্তু আজ বাংলাদেশ চালাচ্ছে, প্রাথমিকের শিক্ষকের ছাত্ররাই আজ সচিবালয় চালাচ্ছে, প্রাথমিকের শিক্ষকের ছাত্ররাই আজ কথা বলছে, প্রাথমিকের শিক্ষকের ছাত্ররাই আজ প্রাথমিকের শিক্ষকদেরকে 13তম গ্রেডে রেখেছে। এই 13তম গ্রেডে তাদেরকে রাখার পিছনে কিন্তু প্রাথমিকের শিক্ষকের ছাত্রদেরই অবদান। প্রাথমিকের ছাত্ররা এত বড় হয়ে গেল যেই বরত্বের কারণে, যেই সংকটের কারণে প্রাথমিকের শিক্ষকের দিকে চোখ পড়ে নাই, নৈতিক প্রতিবন্ধিতার কারণে, নৈতিক দৈন্যতার কারণে মূলত প্রাথমিকের শিক্ষকদের দিকে আমরা নজর দিতে পারি নাই। সময় এসেছে, সুযোগ এসেছে, প্রাথমিকের শিক্ষকদেরকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। কারণ প্রাথমিকের শিক্ষক হচ্ছে পিলার। সেই পিলার যদি শক্ত না হয়, সেই পিলার যদি মজবুত না হয়, সেই পিলারটাকে ভর করে কিন্তু পরবর্তীতে স্থাপনা হবে, যে স্থাপনাতে আমরা সামনের বাংলাদেশ দেখতে চাই। সেই স্থাপনাকে যদি শক্তিশালী করতে হয়, আমাদের প্রজন্মকে, আমাদের জেনারেশন আলফাকে নিয়ে যদি প্রাথমিক শিক্ষকদের প্রস্তুতি নিতে হয়, তাহলে সেই অনুযায়ী তাদেরকে যোগান দিতে হবে, প্রাথমিক শিক্ষকদেরকে লজিস্টিক সাপোর্ট দিতে হবে, তাদেরকে কম্পিউটার দিতে হবে, ল্যাপটপ দিতে হবে, তাদেরকে প্রশিক্ষিত করতে হবে। পাশাপাশি বেতন যে বৈষম্য, যেটা 2015 সালে পে স্কেলে আসছে 13তম গ্রেড, যেটা হচ্ছে সাবেকি আমলের 3য় শ্রেণীর মর্যাদার, সেই জায়গা থেকে মানে আপনাদের তাদেরকে একটু আপগ্রেড করতে হবে, তাদেরকে 1ম শ্রেণীর মর্যাদা দিতে হবে। ন্যূনতম 10ম গ্রেডে যদি তাদেরকে স্থান দেওয়া যায়, তাহলে অন্তত পক্ষে আমরা বলতে পারবো যে প্রাথমিক শিক্ষকদেরকে ন্যূনতম মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু সেটাও কিন্তু পর্যাপ্ত না, কারণ প্রাথমিকের শিক্ষকরা হচ্ছে বিবেক, প্রাথমিকের শিক্ষকরা হচ্ছে আলোকবর্তিকা। তাদের আলোতে যদি আমাদের জ্বলতে হয়, তাদের আলোকে যদি আমাদের সমাজকে আলোকিত করতে হয়, তাহলে প্রাথমিকের শিক্ষকদেরকে 1ম গ্রেডে কিন্তু আনতে হবে, এবং 1ম গ্রেডে আনার মধ্য দিয়েই মূলত, অর্থাৎ 9ম গ্রেডে আনতে হবে, যেটা হচ্ছে 9ম গ্রেডে আনার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে যৌক্তিক সম্মান দেওয়া যাবে। কারণ তাতেই কিন্তু তারা সম্মানিত হবে মানসিকভাবে, আর্থিকভাবে এবং শারীরিকভাবে। ন্যূনতম যদি 10ম গ্রেডও যদি দেওয়া যায়, তবে মিনিমাম পাওনাটুকু তারা পাবে, এবং আমাদের দায়টুকু মিনিমাম শোধ করা যাবে। আমার শুধু একটাই বলা, আপনারা যারা নীতি নির্ধারক আছেন, যারা আজকে প্রাথমিকের শিক্ষকের ছাত্ররা উচ্চ মহলে আছেন, তারা একটু নজর দিন, একটু তাদের প্রতি সহানুভূতিশীল হন। তাদেরকে আমরা আর সেই অবস্থায় দেখতে চাই না। একজন পুলিশের সাব ইন্সপেক্টরের যে স্ট্যাটাস, একজন উপসহকারী কৃষি কর্মকর্তার যে পজিশন, তার চেয়ে ইভেন এমন কিছু জায়গায় দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় ড্রাইভারের বেতনও তাদের চেয়ে, ওনাদের চেয়ে অনেক বেশি। সেই অবমূল্যায়নের মধ্য দিয়ে অন্ততপক্ষে সুন্দর বাংলাদেশ আশা করা যায় না। যেহেতু আমরা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেহেতু আমরা আনন্দময় বাংলাদেশের স্বপ্ন দেখছি, বৈষম্যহীন বাংলাদেশ চাই, সেই বাংলাদেশে প্রাথমিক শিক্ষকদেরকে তাদের প্রাপ্য মর্যাদাটুকু দিতে হবে। আর প্রাপ্য মর্যাদাটুকু যদি দেয়া যায়, তাহলে আমাদের বিশ্বাস, আমাদের আশা, প্রাথমিকের শিক্ষকেরা মন প্রাণ উজাড় করে আমাদের সন্তানদেরকে আরো বেশি ভালোবাসবে। যদিও ওনারা আমাদের সন্তানদেরকে তাদেরই সন্তান মনে করেন এবং তাদের সন্তান মনে করে তাদেরকে ভালোবাসছেন, সেই ভালোবাসাটুকু আরো বেশি গভীর হবে, আরো বেশি স্থায়ী হবে, এবং তারা ভালো থাকবে। তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে,
দেশ ভালো থাকলে আমাদের সন্তানরা ভালো থাকবে, আমাদের সন্তানরা নিরাপদ থাকবে এবং আগামীর সম্পদ হিসেবে সন্তানদেরকে গড়ে তোলার পেছনে তাদের শ্রম আরো বেশি আনন্দ এবং উৎসাহের সাথে বিনিয়োগ করতে পারবে। আমার মনে হয় এটুকুই ছিল আর কি। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখানে আরো কমেন্টস এসেছে যে নাজমা আক্তার লিখেছেন, থ্যাংকস স্যার আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। এছাড়া লিখেছেন মহিউদ্দিন আউয়াল, চমৎকার আলোচনা প্রিয় বন্ধু। আসলে আমরা অনেক চমৎকার আলোচনা করলাম, যে প্রাইমারি শিক্ষকদের সম্মান নিয়ে কথা বলছিলাম। তো শিক্ষকরা সবসময় সমাজের উচ্চ একটা পর্যায়ে ছিলেন, মর্যাদার জায়গায় ছিলেন। আমরা সবসময় শিক্ষকদেরকে মর্যাদা করব। শিক্ষকের মর্যাদা আমাদের কাছে আমাদের পরিবারের মা, আমরা বলে থাকি যে মা আমাদের প্রায় প্রথম শিক্ষক। মা বাবার পরেই কিন্তু আমাদের এই প্রাইমারি শিক্ষকরাই আমাদেরকে এই যে আজকের তুমি করে গড়ে তুলেছেন, দেখে আজকে এই রিফা সোশ্যাল স্টুডিও থেকে আমি প্রোগ্রাম করতে পারছি, এবং অতিথি হিসেবে প্রফেসর মোহাম্মদ আলী আক্কাস উনিও আমার সাথে আছেন। তো উনি একটা সুন্দর কথা বলেছেন যে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তো এই কথার প্রেক্ষিতেই আসলে আজকে আমি আমাদের আজকের যে আলোচনার বিষয় ছিল ভালো নেই প্রাথমিকের শিক্ষকরা। তো আশা করবো প্রাথমিকের শিক্ষকরা যে যেখানে আছেন শুনেছেন। যদি কোনো আপনাদের কমেন্টস থাকে আপনারা কমেন্টস করে রাখতে পারেন, পরেও হয়তো বা অনেকে শুনবেন। তো সেই ক্ষেত্রে তিনি সময় সুযোগ বুঝে অবশ্যই সেখানে কমেন্টস বক্সে উত্তর দিয়ে দিবেন। আর আমরা সম্মান দিলে সম্মান পাবো এই এই বিশ্বাসে, এবং শিক্ষকরা একটা খুবই ভালো আমরা ওনার বক্তব্য থেকে পেয়েছি যে শিক্ষকদের ব্যক্তিত্ববান হতে হবে এবং নীতিতে থাকতে হবে। নীতি যদি একজন মানুষ যদি নীতিতে চলে, তার নীতি অনুসরণ করেই কিন্তু একজন আদর্শ ছাত্রছাত্রী দেশে গঠিত হবে। যেহেতু এখন দেশে নেতৃত্ব দিচ্ছে অনেক মানে কি বলবো, যারা নতুন প্রজন্ম তারাই নেতৃত্ব দিচ্ছে এখন অনেক জায়গাতে। তো আশা করব তারা এই আলোচনাটা যদি শুনে থাকে এখান থেকে প্রাইমারি শিক্ষকদের জন্য তারা অনেক ভালো কিছু করার চিন্তা ভাবনা করবে। এখানে আমাদেরকে যে মিজানুর রহমান চৌধুরী কমেন্ট করেছিলেন, হিমাদ্রি শেখর রয়, এরকম বড় বড় নুরুদ্দিন আহমেদ ছিলেন, নাজমা আক্তার, অনেকেই কমেন্টস করেছেন। আসলে আরো অনেক কমেন্টস এসেছে, তো আমরা সময়ের জন্য আর কমেন্টস গুলো নিতে পারছি না। তো যে যেখানে থাকেন না কেন সবাই সুস্থ থাকবেন, ভালো একটা মিনিট থাকবেন। সময় দিন, একটা মিনিট। আচ্ছা, একটা মিনিট উনি সময়। আরেকটু বলতে চাচ্ছেন, আমরা একটু শুনে দেই। আমি আর করতেছি না, একটা মিনিট শুধু। আসলে হচ্ছে কি, প্রাথমিকের শিক্ষকরা ভালো নেই এই বিষয়ে আমরা কথা বললাম। সত্যিকার অর্থেই যে রিফাত সোশ্যাল স্টুডিও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে এবং কথা বলার মধ্য দিয়ে কিন্তু সমাজকে সচেতন করার চেষ্টা করে। আর আমাদের লেখালেখির কিন্তু মূল যে জায়গাটুকু হচ্ছে আপনারা আপনারা যারা শুনছেন, আপনারা যারা দেখছেন, বা আপনারা যারা আমাদেরকে সাহস যোগাচ্ছেন। সেক্ষেত্রে শুধু শেষে একটা কথাই বলবো যে আপনারা সমাজে সচেতনতার সাথে থাকুন, সমাজ সংস্কারের সাথে থাকুন এবং ভালো কাজের সাথে থাকুন। আর আপনারা যারা আজকে শুনছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে মানে আমরা শুরু করতে চাই, আমরা শুরুর মধ্য দিয়ে কিন্তু শেষটা দেখতে চাই। কারণ আপা একটা কথা বলছেন, তরুণদের হাতে বাংলাদেশ, তরুণরাই আজকে নেতৃত্ব দিচ্ছে। অতএব তরুণরা যদি চায় তাহলে প্রাথমিকের শিক্ষকরা অবশ্যই একটা ভালো জায়গায় যাবে, এবং তাদেরকে যদি আমরা ভালো জায়গায় স্থান দিতে পারি, অন্ততপক্ষে আমরা আমাদের যে দায়, আমাদের যে ঋণ, সেটা কম কিছুটা হলেও শোধ করতে পারবো। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের এই ভালো কাজে যেহেতু সাথে আমাদের আছেন, সেই ক্ষেত্রে আমরা আবারও কৃতজ্ঞ। ধন্যবাদ অধ্যাপক আলী আক্কাস সোহেলকে, যে আপনার অনেক ব্যস্ত সময়ের মাঝখানে লেখালেখি, ক্লাস, পরীক্ষার খাতা দেখা, পরীক্ষা নেওয়া, সবকিছুর মাঝখানেও আপনি ব্যস্ত থাকার পরেও আমাদের রিফা সোশ্যাল স্টুডিওকে আপনার লেখালেখি নিয়ে আমরা যখনই আপনাকে ইনভাইট করি আপনি আসেন গেস্ট হিসেবে। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম উনি একজন অনেক বড় মাপের শিক্ষক। তো ওনাকে ওনাকে আমরা পেয়ে থাকি, এটা আসলে আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার। আর আমরা আজকের আলোচনা থেকে যা যা শিখলাম আসলে, যে শিক্ষকদেরকে ব্যক্তিত্ববান হতে হবে এবং নীতিতে চলতে হবে। যদি একজন মানুষ নীতিতে চলে তাহলে তাকে কখনোই কেউ অসম্মান করবে না। তো সবসময় একটা নীতি এবং একটা ব্যক্তিত্ব নিয়ে চলতে হবে, যাতে আপনাকে কখনো কেউ অসম্মান করতে না পারে। আর স্যারের একটা কথা আমার খুবই ভালো লেগেছে, যে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তাই সবসময় মানুষকে সম্মান দিয়ে কথা বলে, সে ছোট হোক আর বড়ই হোক। কারণ যেমন আপনি একটা, আমি একটা ছোট
ছোট্ট উদাহরণ দিয়েই শেষ করব। ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে একটা ছোট বাচ্চা যাচ্ছে, আপনি হয়তো বা আশা করবেন যে সেই সন্তানটা আপনাকে বা সেই শিশুটি আপনাকে সালাম দিবে বা আদাব বলবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বড়রাও কিন্তু এই জিনিসটা চালু করতে পারি। আমরাই যদি তাকে প্রথম শুভেচ্ছা বিনিময় করি, সেই ক্ষেত্রে কিন্তু সে এইখান থেকে দেখেও শিখতে পারবে। তো শিক্ষকদের নিয়ে আলোচনা হচ্ছিল, আশা করছি শিক্ষকরা যে যেখানে থাকবেন, শিক্ষকরা সবসময় সম্মানের ছিলেন। আমাদের এখন শিক্ষক দিবসও আছে, আমরা সবসময় এই দিনটাতে শিক্ষকদেরকে সবসময় মনে করি এবং শ্রদ্ধা জানাই আমাদের মনের অন্তরের অন্তঃস্থল থেকে। এবং যারা রিফাত সোশ্যাল স্টুডিওকে সাপোর্ট দিচ্ছেন, এভাবে আপনারা সাপোর্ট দিবেন। আমরা আরো ভালো কিছু বিষয় নিয়ে আশা করছি সমাজের এবং বিভিন্ন বিষয় নিয়ে আসবো খুব শীঘ্রই। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। শুভরাত্রি। আর যদি কোনো কমেন্টস থাকে, কমেন্টস সেকশনে কমেন্টস করে দিবেন, আমরা সময় সুযোগ বুঝে রিফাত সোশ্যাল স্টুডিওর মডারেটর অথবা আলী আকাশ স্যার যখনই সময় পাবেন আপনাদেরকে কমেন্টস এর মাধ্যমে উত্তর জানিয়ে দিবেন। তো স্যারকেও থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।